আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 15তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও এর ক্লাস। তো আজকে আমরা ক্লাস টপিকটি শুরু করার আগে মনে হয় সবাই আমরা জানি আমাদের গত ক্লাসে একটি পরীক্ষা ছিল, সেটি আমাদের মিড টার্ম এক্সাম। তো আমি বলেছিলাম আমি রেজাল্টের মার্কিং করব না, তারপরও মানে রেজাল্ট দিব না। তো আমি রেজাল্ট দিয়ে দিয়েছি, তো আমাদের পাস মার্ক ছিল 35। তো তারপরও আমি আপনাদের পরবর্তীতে মার্ক, আমি পাস মার্কটি 30 করে দিয়েছি যাতে অনেকে পাস করে। তো মেবি সবাই রেজাল্ট দেখতে পাচ্ছেন। আমি এই পোস্টটি আপনাদের 6 জানুয়ারি পর্যন্ত দিব, এরপরে এই পোস্টটি আমি ডিলিট করে দিব। তো যাদের যারা এখনো দেখেননি নিজেদের মার্কসটি, সেটা একটু দেখে নেবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মার্কিং আমি কিন্তু দিয়ে রেখেছি। তো অনেকে আশা করি দেখতে পাচ্ছেন এখানে লাল কালিও দিয়েছি। এই লাল কালিটা কেন করেছে? কারণ আপনারা একাধিকবার যখনই সাবমিট করেছেন, এই কারণে কিন্তু বাতিল হয়েছে। তো এছাড়াও আমরা এখানে এটা আমি এটা আমি দেইনি যদিও। 5 মিনিট হয়েছে, তারপর আমি ভাবলাম যে দিয়ে দেই। এখানে উনি 5 মিনিট বেশি দিয়েছেন। তো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি কেন লাল কালি পড়েছে। তারপর একজন দেখলাম যে এখানে একজন আছেন, উনি 3বার দিয়েছেন, যদিও ওনার রেজাল্টই প্রায় কাছাকাছি আছে। আর একজন আছে আমি দেখলাম উনি রেজাল্ট মার্কস ঠিক একই রকমই আছে। তো এখানে আমি দুই রকম দুইটা কোশ্চেন আমি দিয়েছিলাম। একটি কোশ্চেন কি? একটি কোশ্চেন আমি দিয়েছিলাম পিন্টারেস্ট এর ইউআরএল আপনি দিবেন। আর একটি কোশ্চেন দিয়েছিলাম যে আপনার ফেসবুকের আইডি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আপনি কি করবেন, কি টাইপের আইডি দিয়ে আপনি ফেসবুকের আইডিটি খুলে নিতে পারবেন। তো মেবি আমরা সবাই এটা জানি। আপনার ফেসবুকের আইডি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আমি আপনাদের ফার্স্ট ক্লাস থেকে আমি কি বলে আসছি, আপনার কি দরকার? আপনার নত স্মার্ট এনআইডি, মেবি আমরা জানি, নত স্মার্ট এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, তাই না? এই তিনটা থেকে একটা হলেই আমাদের কিন্তু এইটা কিন্তু কোশ্চেনের আনসার হওয়ার কথা। তো কোশ্চেনের আনসার কি? তিনটাই কিন্তু অর অর দিয়ে দেওয়ার কথা। আপনারা জাস্ট কোশ্চেনে এনআইডি ওয়ার্ডটি দেখলেই আমি আপনাদের ফুল মার্কস দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা অনেক রকম আনসার দিয়েছেন। ঠিক আছে, আমি আপনাদের যদি দেখাই, আপনারা এক একজন এক এক রকম আনসার দিয়েছেন। তো একজন আনসার দিয়েছেন যে বিজনেস আইডি, একজন দিয়েছেন অ্যাপ্লিকেশন ফর টুইটার, অ্যাপ্লিকেশন টুইটার না, আরেকজন তার বিজনেসের একটি প্রমোশন করেছেন। ঠিক আছে, আমি দেখলাম, দেখে বুঝতে পারলাম না কি লিখবো। তারপর একজন টুইটারের কথা লিখেছেন, তারপরে লিখেছে, এটা আমি ফুল মার্কসে দিয়েছি, একজন দিয়েছে টুইটার। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো যেমন আমার যে বললাম, তো এরকমই কিন্তু আপনাদের রেসপন্স আমি পেয়েছি। ঠিক আছে, তো কোশ্চেন আমি কিন্তু, আপনাদের মনে হয় কোশ্চেন কঠিন ছিল, এই দুটো কোশ্চেন সম্পর্কে আমি সবার সাথে কিন্তু আলোচনা করেছি, তাই না? এবং এই দুটো কোশ্চেন নিয়ে ক্লাসে পড়ানো হয়নি এমন একজন কিন্তু আমাদের কমেন্টেও লিখলো, এই দুটো কোশ্চেন গিয়ে ক্লাসে বলিনি। রিপ্লাই করেন যে এই দুটো কোশ্চেন নিয়ে ক্লাসে কি রিপ্লাই হয়েছে? মেবি সবার সাথে কথা হয়েছে। ঠিক আছে, তো আমি এজন্য বলেছি যে আপনারা কেউ কিন্তু ওখানে কমেন্ট করবেন না। কোনো সমস্যা হলে ক্লাসে বলবেন যে স্যার বুঝিনি, কোশ্চেন নাই বুঝতে পারি। ঠিক আছে,
তো এমন কোনো কোশ্চেন করা হয়নি যেটা আমি ক্লাসে পড়াইনি। ঠিক আছে, যে কটি কোশ্চেন করা হয়েছে সবগুলি কিন্তু ক্লাসে আমি পড়িয়েছি। হতে পারে কোশ্চেন সেই মুহূর্তে আপনি বুঝতে পারেননি। ওকে, তো এই জন্য আমি আপনারা দুই একজন কমেন্ট করেছিলেন এখানে, এটা আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি, কারণ কোশ্চেন আপনারা কখনো দেওয়া ঠিক না। ঠিক আছে, তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এবং যাদের যাদের এখনো দেখানো হয়নি তারা কি করবেন, 6 তারিখের মধ্যে দেখে নিবেন, যাতে রেজাল্টটি দেখে আপনারা বুঝতে পারেন যে কি পরীক্ষা দিয়েছেন। ঠিক আছে, আবার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। আর যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন তারা ফাইনাল পরীক্ষার সময় একটি এক্সপিরিয়েন্স হয়ে গেল যে কিভাবে পরীক্ষা দিলেন। ওকে, তো আজকের ক্লাস টপিকটা হলো অন পেজ এসইও। তো এসইও টপিকটি আমরা বুঝার আগে আমাদের আর কিছু নর্মাল জিনিস সম্পর্কে একটু জানা উচিত। তো কি কি, আমি আপনাদের ছোট একটি কোশ্চেন করি। আমরা কি 1.0, ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 সম্পর্কে কি কিছুটা আইডিয়া আছে? যদি আইডিয়া থেকে থাকে আমি এটা স্কিপ করে যাব। সবাইকে জানি? তো আমরা বলেছে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এগুলা সম্পর্কে জানি না, তাহলে আমি এটা নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা এসইও জানছি, এটা সম্পর্কে কিছুটা আমাদের থিওরিটিক্যাল সম্পর্কে একটু জানা দরকার। তো আমি একটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডো নিয়ে আমরা সবাই জানি। গুগলে যাই। গুগলে গিয়ে আমরা ডাইনামিক্স, যে কোনো একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে আমরা ঢুকি। তো আমরা ফার্স্টে বুঝি যে স্ট্যাটিক আর ডাইনামিক বলতে কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে। স্ট্যাটিক আর ডাইনামিক ওয়ার্ডটি কেমন লাগছে, যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট। তো বাংলা কথায় যদি আমি আপনাকে বোঝানো লাগে, যে যেসব ওয়েবসাইট, আমরা তো এইচটিএমএল সিএসএস অলরেডি পড়েছি, ঠিক আছে, যেসব ওয়েবসাইট শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে করা, সেগুলোকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি। ঠিক আছে, আর যেসব ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস এর সাথে জাভাস্ক্রিপ্টের সাথে ডাটাবেস থাকবে, ঠিক আছে, তো এগুলো যদি যুক্ত থাকে এগুলোকে ডাইনামিক বলে। ঠিক আছে, পিএইচপিও থাকতে পারে, এটাকে কি বলে, ডাইনামিক বলে। তো অনেকে জিজ্ঞেস করবেন যে স্যার, ডাটাবেস কাকে বলে? ধরেন ডাটাবেস হতে পারে কোনো স্টুডেন্টদের তালিকা। ঠিক আছে, এটাও কিন্তু একটা ডাটাবেস হতে পারে। তো যে কোনো ডাটাবেসের সাথে যদি একটি ওয়েবসাইট যুক্ত থাকে, সেটা আমরা কি বলতে পারি, এটি ডাইনামিক ওয়েবসাইট বলতে পারি। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। একটি স্ট্যাটিক ওয়েবসাইট এবং একটি ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। তো এই যে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটিকে দেখে কি মনে হচ্ছে, এটি স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট? দেখে কি মনে হয়, আপনাদের মনে হয় বলেন, স্ট্যাটিক নাকি ডাইনামিক? তো মোহাম্মদ ভাইয়া বলছে স্ট্যাটিক, বাকিরা বলেন জাস্ট যা মনে হয় তাই বলেন। সঠিক নাকি বেঠিক একটু পরে আমি বলি, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। নিগার ভাইয়া আপু বলছেন ডাইনামিক, তারপরে বলেন হ্যাভ সাম কনফিডেন্স ইন ইউ। ঠিক আছে, তো হাসান ভাইয়া বলছেন স্ট্যাটিক, জামান ভাইয়া বলছেন ডাইনামিক, আকলিমা আপু বলছেন ডাইনামিক, তুষি আপু বলছেন ডাইনামিক, আরিফ ভাইয়া বলছেন ডাইনামিক, জুলিভা বলছেন ডাইনামিক।
যারা যারা বলছেন ডাইনামিক তাদেরটা আর কি ঠিক নেই। এটা হলো স্ট্যাটিক। ঠিক আছে, কি কারণে স্ট্যাটিক? কারণ এটার সাথে কিন্তু কোনো ডাটাবেজ অ্যাড নেই। ঠিক আছে, যদি কোনো ডাটাবেজ অ্যাড থাকে তাহলে কিন্তু এটা ডাইনামিক হয়ে যেত। ঠিক আছে, স্ট্যাটিকের সাথে তাহলে ডাটাবেজ অ্যাড হলে কি হয়ে যায়? স্ট্যাটিক প্লাস ডাটাবেজ, তাহলে ডাইনামিক। তাহলে এটা একটি স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে এরকম দেখলেই যে এটা আসলে ডাইনামিক হয়ে যাবে বিষয়টি সেরকম না। ঠিক আছে, এগুলো নর্মাল সিএসএস দিয়ে করা যায়। বিষয়টি তাহলে আমরা বুঝতে পারছি। এজন্যই আমি এই ওয়েবসাইটে নিয়ে এসেছি, যেটা দেখতে অনেক সুন্দর লাগলেও এটা কি, এটি একটি নর্মাল স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে আমরা যেহেতু স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্য বুঝতে পারছি, যেমন স্যারের যে ওয়েবসাইট আছে, মানে আমার যে ওয়েবসাইট, এটা কি? এটাও কিন্তু একটা স্ট্যাটিক ওয়েবসাইট। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কি জন্য? এটা কিন্তু একটি ডাটাবেজের সাথে কানেক্টেড নেই। ওকে, এগুলো কিন্তু সব সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে এটা এটা কিন্তু কাউন্টার, এটা ওয়ার্ডপ্রেসের করা। আর যদি আমরা টোটালি একটি ইয়ে দিয়ে দেখতে চাই, দেব সরকার ডট জানি পেজ ডট জিডি, এটা অনেক লং টাইম লাগে। এই ওয়েবসাইটটা একবার সম্পূর্ণ স্ট্যাটিকে করা। এটা ওয়ার্ডপ্রেস, যদি ডাটাবেস থাকে, যদি ডাটাবেস থাকে তখন বুঝবো। মনে করেন একটি বড় তালিকা আছে, যেমন ধরেন আমাদের যে বাংলাদেশে যে ওয়েবসাইট গুলো আছে, সেগুলো কিন্তু বেশিরভাগই ডাইনামিক ওয়েবসাইট, কারণ ওগুলোর সাথে ডাটাবেস যুক্ত থাকে। বা মনে করেন যে ধরেন ফেসবুক, ঠিক আছে, ফেসবুকের সাথে ডাটাবেস আছে না? আপনাদের সবার ইনফরমেশন গুলো ফেসবুকে আছে না? তাহলে ফেসবুক কি? ফেসবুকও কিন্তু একটি ডাটাবেস, একটি ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, তো ওটা আসতে থাকুক, সার্ভার অনেক স্লো, যেখানে আর কি রেখেছি। তো যাই হোক, আমরা ডায়নামিক এবং স্ট্যাটিক সম্পর্কে বুঝতে পারলাম। তো এর সাথে আমরা বুঝি 1.0 কাকে বলে, 1.0 এবং 2.0 কাকে বলে। তো আমরা যে ওই ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটে আমরা, আমি আপনাদের এই কোশ্চেনটা করি, আমরা কি কেউ নিজের কোনো কন্টেন্ট এই ওয়েবসাইটে দিতে পারবো? ইয়েস বা নো বলেন। নিজের কোনো কন্টেন্ট দিতে পারবো, বা আমরা নিজেরা ইন্টারঅ্যাক্ট করতে পারবো, বা আমাদের ইন্টারঅ্যাক্টের কারণে বা আমরা কোনো কন্টেন্ট দেওয়ার কারণে এই ওয়েবসাইটের কোনো ক্ষতি হওয়ার কোনো পসিবিলিটি আছে? আপনাদের কি মনে হয়? তো সবার কিন্তু আনসার পাচ্ছি কি, নো। তো এইগুলোর সবগুলোর আনসার যদি আমরা নো পাই, তাহলে এইগুলো ওয়েবসাইটকে আমরা 1.0 বলবো। ঠিক আছে, তাহলে আমরা 1.0 কাকে বলছে আমরা বুঝতে পারছি। 1.0 1.0 কোনগুলো ওয়েবসাইট? যেগুলো ওয়েবসাইটকে আমরা নিজেরা ইন্টারঅ্যাক্ট করতে পারি না এবং ইন্টারঅ্যাক্টের কারণে ওয়েবসাইটের কোনো সমস্যা হয় না, সেগুলোকে আমরা ওয়েব 1.0-র আন্ডারে বলে থাকি। ঠিক আছে, ঘুরতেই আছে। তো একই কথা আমি এখানে জিজ্ঞেস করি। তো ধরেন এই ওয়েবসাইট,
তো দিয়ে দিয়ে ভরা। তো ধরেন এই ওয়েবসাইটে এসে জিজ্ঞেস করি যে এই ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটে আপনি কি কোনো কন্টেন্ট দিতে পারবেন? আপনার কন্টেন্টের কারণে ওর কোনো সমস্যা হতে পারে? বলেন তো, কোনো সমস্যা হতে পারে না? এবং ভাইয়া বলছেন সমস্যা হতে পারে না। আপনি একটি খারাপ কন্টেন্ট দেন ফেসবুক সম্পর্কে, অবশ্যই পসিবিলিটি হতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু অনেক টাইপেরই ইস্যু দেখছি। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারছি, এখানে আমার কন্টেন্টের কারণে ওরও কিন্তু কোনো ঝামেলা হতে পারে। তার মানে এগুলো যদি সবকিছুর কোশ্চেন যদি ইয়েস হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়েব 2.0 বলবো। তার মানে ইউজাররা ইন্টারঅ্যাক্ট করতে পারে, ইউজাররা কন্টেন্ট পোস্ট করতে পারে, এবং ইউজারদের কারণে যদি ওয়েবসাইটের কোনো সমস্যা হওয়ার একটি পসিবিলিটি থাকে, তাহলে সেগুলোকে আমরা কি বলি? ওয়েব 2.0 এর আন্ডারে বলি। তো ওয়েব 2.0 সম্পূর্ণ ইউজার নির্ভর হয়ে থাকে। তার মানে পুরো ওয়েবসাইটটা কি দিয়ে বানানো? ইউজারদের কন্টেন্ট দিয়ে কিন্তু এই ওয়েবসাইটে বানানো, তাই না? আপনাদের ওয়েব কন্টেন্ট দিয়ে কিন্তু এই ফেসবুক বানানো। একইভাবে টুইটার সেম না? টুইটারও সেম। একইভাবে ইউটিউবও কিন্তু সেম। তো আমরা বুঝতে পারছি এগুলো কি ওয়েব 2.0 দিয়ে বানানো। এরকম আর কি আছে? গুগলও কিন্তু সেম ভাবে রেডি করা। ঠিক আছে, তো ওয়েব 2.0 আসার পরে পজিটিভ কি হয়েছে? আপনি মনে করেন গুগলে একটি জিনিস দিয়ে সার্চ দিলেন, মনে করেন আপনি সার্চ দিলেন যে বেস্ট কার প্রাইস ইন বাংলাদেশ। আপনি মনে করেন জাস্ট ফ্রেন্ডের সাথে চিন্তা করছিলেন বা কথাও বলছিলেন এবং গুগলে সার্চ দিয়েছিলেন যে আপনি একটি গাড়ি কিনবেন। ঠিক আছে, তো বলেন ফেসবুকে তাহলে গাড়ির অ্যাড আসার পসিবিলিটি কতটুকু? আপনি ধরে রাখেন কমপক্ষে 80 থেকে 90% আপনি শিওর থাকেন আপনি অ্যাড দেখবেন ফেসবুকে গাড়ি নিয়ে। বিষয়টি ক্লিয়ার? কেন এটা হচ্ছে? কারণ আপনি যে ইন্টারঅ্যাক্ট করছেন, এই ডাটাগুলো গুগল নিচ্ছে। সেই ডাটাগুলো কোথায় যাচ্ছে? আপনার ফেসবুকে যাচ্ছে, সেই একইভাবে টুইটারেও যাচ্ছে। তো আপনার ডাটাগুলোই কোথায় কোথায় যাবে? এগুলো কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। তো এটার পজিটিভ দিক কি? পজিটিভ দিক হলো আপনি যেহেতু গাড়ি নিয়ে দিয়েছেন, আপনাকে গাড়ি দিয়েই কিন্তু আপনাকে অ্যাডটি দিচ্ছে। ঠিক আছে, ইউজারের পছন্দের জিনিসগুলো দিয়ে কিন্তু দিচ্ছে, আপনাকে কিন্তু মেকআপ বক্স দিয়ে কোনো অ্যাড দেখায়নি। তাহলে আমরা 2.0 এর পজিটিভ দিকগুলো বুঝতে পারছি। মেবি 2.0 এর পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আমরা বুঝতে পারছি। ঠিক আছে, যে ইউজারের প্রিফারেন্স অনুযায়ী আপনাকে অ্যাড দেখাবে এবং অ্যাড দেখায় আপনাকে তারা সেল করবে। তো 2.0 এবং 1.0 এর মধ্যে পার্থক্য আমরা বিষয়টা মেবি বুঝতে পারছি। তো আমি এখানে একটি ছবি রেডি করেছি যেতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। তো তো আমরা এখানে বুঝতে পারছি যে ওয়েব 1.0 কি, যে কয়টি স্ট্যাটিক ওয়েবসাইট আছে সবই কি ওয়েব 1.0 এর আন্ডারে আপনার থাকবে। তাহলে আমরা যে কয়টি ওয়েবসাইট দেখে ফেলেছি এ পর্যন্ত সবই কি ওয়েব 1.0। তাহলে আর যে কয়টি ওয়েব অ্যাপ আছে সেগুলোকে আমরা কিন্তু সবই ওয়েব 2.0 এর মধ্যে পড়বে। এবার এটি কোশ্চেন করতে পারেন, স্যার ওয়েব অ্যাপ কি? আমরা যে অ্যান্ড্রয়েডে যেগুলো অ্যাপ্লিকেশন চালাই সেগুলো কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বলা হয়ে থাকে। ঠিক একই রকম ওয়েবসাইটে যেগুলো অ্যাপ্লিকেশন চালায় সেগুলোকে ওয়েব অ্যাপ বলে থাকে। আপনি যদি একটু চিন্তা করেন, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত চিন্তা করছে আপনি কি করছেন। তো সেই জন্যই এটাকে আমরা অ্যাপ্লিকেশন বলতে পারি। একই রকম গুগল ড্রাইভ
এবং গুগলও চিন্তা করে, টুইটারও কিন্তু আপনার কাজগুলো নিয়ে, আপনার বিহেভিয়ার নিয়ে চিন্তা করে আপনাকে কিন্তু ফিড দেয়। তার মানে আমরা কি বুঝতে পারছি, এগুলো কিন্তু ওয়েব অ্যাপ। তাহলে ওয়েব 2.0 আমরা বুঝতে পারলাম। আর লাস্টে কি, লাস্টে হলো ওয়েব 3.0, যেগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করি না। তার মধ্যে আমাদের ব্লক চেইন আছে, বিটকয়েন আছে, এগুলো আমাদের ওয়েব 3.0, এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। যদি বলেন আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, কিন্তু আমাদের আপাতত ওয়েব 3.0 দরকার নেই। তো আশা করি আমরা ওয়েব 1.0, 2.0 আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইউজ হবে। যদি আমরা নাই জানি ডিফেন্সটা কি স্যার, এটা একটা সিকিউর নেটওয়ার্ক। মেইন হলো যে, যদি ছোটখাটো ভাবে বলা যাবে, ও আপনার ইউজারের কাছ থেকে, ইউজারকে অন্যান্য জায়গা থেকে একটু দূরে রাখে, আর কিছু ফ্যাক্টর থাকে যেগুলোর কারণে ইউজারকে অন্যান্য পার্টি থেকে আলাদা রাখে। ঠিক আছে? তো যদি আমি ডিটেলস ভাবে আলোচনা করি, আমি আলোচনা করতে পারি। তো আমাদের আর কি দরকার পড়বে না এটা। ঠিক আছে, ওয়েব অ্যাপ এখন আমাদের লাগেনি। তো যদি এখন আমরা আসি, যদি বলি আমি বলতে পারি। ঠিক আছে, আমাদের তাহলে ব্লক চেইন নিয়ে এবং ডিসেন্ট্রালাইজেশন নিয়ে, এগুলো নিয়ে আলাদা আলোচনা করতে হবে। তো এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। তো এখন আমরা বুঝতে পারছি আমাদের দরকার কোনটা। আমাদের দরকার হলো এটা আর এটা। ঠিক আছে, একটু কমই জানি, কম জানলে আমাদের সমস্যা নেই, যতটুকু নিতে পারি আর কি। তো ওই 1.0, 1.2.0 সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারছি। এটাই কিন্তু আমাদের দরকার পড়বে কেন, যদি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং কোনগুলা সেটা বুঝি, এবং 2.0 কোনটা এটা বুঝি, এটাই হলো আমাদের জন্য মেইন। ওকে, বেশি কিছু না বুঝি, বেশি কিছু বুঝলে পরে বলবেন স্যার এত কিছু না পড়ালেই পারতেন। তো আমরা টাইপস অফ এসইও তে আমরা দেখি যে টাইপস আমাদের কয় টাইপের আছে। তো ক্লাসে আমরা, গত ক্লাস যখন হয়েছিল, আমি কিন্তু আপনাদের 3 টাইপের এসইও সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। একটি হলো অন পেজ এসইও, একটি হলো অফ পেজ এসইও, একটা হলো টেকনিক্যাল এসইও। তো আমাদের কোর্সে কিন্তু টেকনিক্যাল এসইও পড়ানো হবে না, আমি আগেই বলেছি। জাস্ট ছোটখাটো ভাবে একটু আলোচনা করে দেই। যেমন ওয়েবসাইটের লোডিং টাইম, যখন আমরা টেকনিক্যাল এসইও পড়ব, এই যে এতক্ষণে আমার এই ওয়েবসাইটটা স্ট্যাটিক ওয়েবসাইট ওপেন হলো, ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্যাটিক ওয়েবসাইট। দেখতে পাচ্ছি এগুলো সব আমরা এইচটিএমএল কোড দিয়ে করতে পারি। ওকে, আশা করি ক্লিয়ার হলাম। অনেকক্ষণ সময় লাগলো। তো এই যে লোডিং টাইমটা যে দেরি হয়, এটা কিন্তু আমরা কোডের মাধ্যমে কি করতে পারি, আমরা কমাতে পারি। তো এটা কিন্তু ওয়েবসাইট লোডিং টাইমের উপর নির্ভর করে। তারপর মোবাইল ফ্রেন্ডলিনেস, যাতে মোবাইলে দেখতে ইজি হয়, বা যখন আপনি মোবাইলে আসবেন তখন যাতে একটু কনজাস্টেড হয়। উদাহরণ দেখালে মেবি ক্লিয়ার হবে। যেমন স্যারের ওয়েবসাইটটাই দেখাই, এই ওয়েবসাইটটা দেখাতে পারি, ওইটাও দেখাতে পারি, দুইটাই মোবাইলের জন্য রেডি করে রেখেছি। যেমন ধরেন এটা এখন দেখতে পাচ্ছেন এরকম করে আছে। যদি আমি ছোট করে দেই, যখন মোবাইলে দেখবেন তখন এই যে এরকম হয়ে আসছে। তো এই যে আমাদের এই ইন্টারফেসটা, এটাও কিন্তু আমার মোবাইল ফ্রেন্ডলিনেস এর জন্য করা। ঠিক আছে, তো এটা কি, এটা কিন্তু এসইও, টেকনিক্যাল এসইও এর একটি কাজ। তারপরে আমাদের এসএসএল সার্টিফিকেট ব্যবহার করা, এসএসএল সার্টিফিকেট নিয়ে আমি সেদিন আলোচনা করেছিলাম। যদি আমাদের এইচটিটিপি লেখা আছে, যেমন আমার সবগুলো ওয়েবসাইটে এইচটিটিপি দেওয়া আছে, যদি আমরা এইচটিটিপি এস দিতে চাই, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, এই অপশনটি আনতে চাই, আমাদের কি দরকার, আমাদের এসএসএল সার্টিফিকেটটি দরকার পড়ে, যাতে আমাদের যে ইউজার যে আছে সে এটি সিকিউর ফিল করে। তো এটা আমরা যদি নিতে চাই আমরা নিতে পারি। তো এসএসএল সার্টিফিকেট ব্যবহার করলে দেখা যায় একটু বেটার হয়।
এরপরে সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল। তো সাইট ম্যাপ নিয়ে আমি ক্লাসে আলোচনা করেছিলাম, যদি আমাদের কোর্স শেষের সময় আগে যদি মনে হয় যে স্যার একটু দেখিয়ে দেন, আমি দেখিয়ে দিব। সাইট ম্যাপ হলো সূচিপত্র, যে আমার ওয়েবসাইটে গুগল কোন কোন সাইটটা ক্রল করবে সেটা আমি দেখিয়ে দিব, সেটাই কি সাইট ম্যাপ। আর কোন কোনটা ক্রল করবে না সেটা আমরা রোবট টিএক্সটি ফাইলে দেখিয়ে দিব। তো এটা কিন্তু আমাদের নর্মালি, এটা আমাদের কিন্তু কোর্সে নেই। তো এটা হলো আমাদের টেকনিক্যাল এসইও। ওকে। আর আমাদের আজকের টপিকটা কি? আজকের টপিকটা হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইওর মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। তো অন পেজ এসইওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক কিওয়ার্ডের ব্যবহার, সঠিক ট্যাগ নির্বাচন, উচ্চমানের কন্টেন্ট তৈরি, আপনার কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, ইমেজকে অপটিমাইজেশন করা, ওয়েবসাইটের প্রতি ইন্টারনাল লিঙ্কিং, ছোট এবং কার্যকর ওয়েবসাইটের ইউআরএল, হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। তো আমরা এই অন পেজ এসইওর এই যে টপিকগুলো দিয়েছি, একটা জিনিস আমরা সঠিকভাবে একটু খেয়াল করি। সবগুলোর মধ্যে একটা টপিক বারবার আপনার চোখে আসবে, যে সঠিক কিওয়ার্ডের ব্যবহার, এর মধ্যেও আমার কোন ওয়ার্ডটি আসছে? কিওয়ার্ড। সঠিক ট্যাগ নির্বাচনের মধ্যেও আপনার কিওয়ার্ড ওয়ার্ডটি আসছে। উচ্চমানের কন্টেন্ট তৈরি আপনি কিওয়ার্ড ছাড়া কিন্তু করতে পারবেন না। কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, আপনি যদি সঠিক কিওয়ার্ড না ব্যবহার করেন তাহলে আপনি কিভাবে বুঝাবেন যে কোনটি কি? ইমেজকে অপটিমাইজেশন করা, ছেলেটি বল খেলছে, এই কথাটিও বোঝানোর জন্য আপনার কি দরকার? একটি সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার করা দরকার। ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং, ওটা করার জন্য কিওয়ার্ড দরকার। ওটা ডাইরেক্টলি ভাবে না হলে ইনডাইরেক্টলি দরকার। ছোট এবং কার্যকর ইউআরএল আমরা অনেকভাবে করতে পারি, এটা আমরা সামনে দেখব। হেডিং ট্যাগস, এটার জন্য তো আমরা যদি ডাইরেক্টলি ভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যাই বলেন না কেন, আপনার কিওয়ার্ড ছাড়া তো আসলে সম্ভবই না। আর মেটা ডেসক্রিপশন আমাদের কালকের ক্লাসে একটু মনে করিয়ে দিন, আমি দেখিয়ে দিব যে কিওয়ার্ড গুলো আপনি মেটা ডেসক্রিপশনে কিভাবে দিবেন। তার মানে আমাদের এক কথায় কি, কিওয়ার্ড ছাড়া আমাদের অন পেজ এসইও আসলে পসিবলই না। যদি আমরা সঠিক কিওয়ার্ড না চয়েস করতে পারি তাহলে আমরা কখনো একটি কন্টেন্ট দিতে পারবো না, বা অন পেজ এসইও করার কথা তো আমরা চিন্তাও করতে পারি না। ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম? মেইন বিষয়টি হলো কিওয়ার্ড নির্বাচন করা। তাহলে আজকে আমরা দেখব কিভাবে আমরা এটি কিওয়ার্ড নির্বাচন করতে পারি। তো এটা দেখার জন্য আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কি করতে হবে? আমরা একটি সিনারিও চিন্তা করি। ধরেন আপনার একটা বায়ার আছে, আমরা একটা সিনারিও চিন্তা করি যে আমার একটা বায়ার আছে, উনি ইউএসএ এর বায়ার। ঠিক আছে। এবং ওনার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে উনি অনেক ধরনের প্রোডাক্ট রাখেন। তো উনি আমাকে একটি কাজ দিয়েছেন। কি কাজ দিয়েছেন? উনি বলেছেন যে তুমি আমাকে মনিটর নিয়ে যে কয়টি কিওয়ার্ড আছে সেগুলো আমাকে একটু দাও, যাতে আমার ওয়েবসাইটটি উপরের দিকে আসে। ঠিক আছে। তাহলে আমরা এরকম একটি কাজ যদি আমরা করতে চাই, আমাদের কি টাইপের কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমরা আজকে একটু চিন্তা করে আমরা করব, যাতে ভবিষ্যতে আমরা যে কোনো কাজ নিয়ে আগাতে পারি। ওকে। তাহলে আমরা আজ কি নিয়ে কাজ করব? মনিটর নামক এই কিওয়ার্ড দিয়ে কাজ করব। তো যখন আমরা একটি টপিক নিয়ে কাজ করব তখন এর সম্পর্কে আমাদের কিন্তু কিছুটা হলেও একটু নলেজ থাকা লাগবে। তো মনিটর নিয়ে আশা করি এমন কোনো স্টুডেন্ট নেই যে জানে না। ঠিক আছে, এজন্য আমি এই টপিকটি নিয়ে আলোচনা নর্মালি করি। তাহলে মনিটর নিয়ে কিওয়ার্ড আমরা এটা নিয়ে কাজ করব। তো এই কিওয়ার্ড গুলো লেখার জন্য আমাদের কি দরকার? এটি সাদা খাতা দরকার। ঠিক আছে। তো আমরা এই সাদা খাতাতে আমরা আগে ফার্স্টে নেই, এই সাদা খাতাকে আমরা নর্মালি গুগল ডক বলে থাকি। ঠিক আছে। তার মানে আমরা একটা গুগল ডক নেব।
তো গুগল ডক নিয়ে আমরা আমাদের কিওয়ার্ড গুলো লিখবো, তারপরে আমরা গুগল থেকে কিভাবে কিওয়ার্ড গুলো খুঁজে বের করব সেগুলো আমরা দেখব। ঠিক আছে, আজকে আমরা দেখব কিভাবে কিওয়ার্ড গুলো বের করা যায়, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব এই অনেকগুলো কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড গুলো আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা একটি সাদা খাতা নেই। সাদা খাতা নেওয়ার জন্য আমরা কি করব, আমরা নাইন ডটসে ক্লিক করব। নাইন ডটসে ক্লিক করার পরে আমরা আজকের ক্লাসটা কিন্তু আমরা 100% মোবাইলে করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেহেতু করতে পারছি, আমরা এখানে ডক্স যে বাটন আছে দেখতে পাচ্ছি, ডক্সে ক্লিক করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তো আগে আগেরগুলো রিমুভ করে দিই, এগুলো দরকার নেই আমার। তো আমি এখান থেকে একটি সাদা খাতা নেই। আমরা এখানে এসে জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলেই আমার আগের শিট আসবে। তো এখানে আমি লিখি LDM 103 কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ। এখন এটাকে আমরা 16 ফন্ট করে দিই যাতে একটু বড় হয়। তো এখানে আমরা দেই রিসার্চ। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি দিব, ফার্স্টে আমরা বললাম যে মনিটর দিয়ে আমরা কাজ শুরু করব। তো মনিটর আমরা কই লিখব, মনিটর দিয়ে যে আমরা সার্চ করে দেখব এই ওয়ার্ডটি বেটার নাকি বেটার না, বা এই কিওয়ার্ডটি বেটার নাকি বেটার না, আমরা কোথায় দেখব, আমরা গুগলে দেখব। তো গুগলে নেওয়ার জন্য আমরা এটি ইনকগনিটো মোড ব্যবহার করব। তো আপনি ইনকগনিটো মোডও ব্যবহার করতে পারেন বা নরমাল মোডও ব্যবহার করতে পারেন। তো আমরা ইনকগনিটো মোড থেকে আমরা ফার্স্টে গুগলে যাব, তারপর গুগল থেকে এটার সার্ভারটা চেঞ্জ করে আমরা কোথায় নেব, সার্ভারটা চেঞ্জ করে আমরা ইউএসএ তে নিব। আমরা বলেন তো কেন ইউএসএ তে নিচ্ছি, কারণ আমার বায়ার ইউএসএ তে থাকে, তাই কিন্তু আমরা ইউএসএ তে নেওয়ার ট্রাই করছি। যদি আমার বায়ার কানাডাতে থাকতো তাহলে আমরা কানাডাতে নিতাম, যদি অন্য কোনো দেশে থাকতো আমরা অন্য কোনো দেশে আমাদের সার্ভারটা চেঞ্জ করতাম। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা কেন অন্য দেশে সার্ভারটি নিচ্ছি, কারণ কিওয়ার্ড কিন্তু এক এক দেশে এক এক রকম রেজাল্ট দিবে। বাংলাদেশের মানুষ যেরকম সার্চ করবে, ইউনাইটেড স্টেটস এর মানুষ কিন্তু সেম ভাবে সার্চ করবে না। তো আমার সেই বিষয়টি কিন্তু একটু লক্ষ্য রাখা লাগবে। সবাই মেবি বিষয়টি ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলবেন, স্যার বুঝিনি, আমি বুঝিয়ে দিব। তাহলে আমরা কোথায় যাব, আমরা গুগলে যাব। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা সার্ভার চেঞ্জ করতে পারি। তো আমরা গুগলে যাওয়ার পরে সবাই দেখতে পাচ্ছি এখানে নিচের একটি অপশন পেয়ে যাব যেখানে লেখা আছে সেটিংস। মোবাইলে কিন্তু সেমই দেখতে পারবো, ইনকগনিটো মোড ব্যবহার করি বা না করি, আমরা এখানে সেটিংস দেখতে পারবো। তো এই সেটিংসে আমরা এখানে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ সেটিংস যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা সার্চ সেটিংসে ক্লিক করি। তো আমরা সার্চ সেটিংসে ক্লিক করলাম। সার্চ সেটিংসে ক্লিক করলে এখানে একটি ডান দিকে অপশন আছে অন্য সেটিংস। তাহলে আমরা অন্য সেটিংসে ক্লিক করলাম। তো অন্য সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাষা ও অঞ্চল। তাহলে আমরা
ভাষা ও অঞ্চল যে বাটনটি আছে, আমরা এই ভাষা ও অঞ্চলে আমরা ক্লিক করছি। তাহলে ভাষা ও অঞ্চলে ক্লিক করলে আমরা এখানে ডিসপ্লে ভাষা যে আছে সেটা আমরা চেঞ্জ করব। তো ডিসপ্লে ভাষাতে আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা ইংরেজিতে নিতে চাই, তাহলে আমরা ইংলিশে লিখি, ইংরেজিতে চয়েস করছি। তারপরে আমাদের কান্ট্রিটা আমরা চেঞ্জ করব। তো আমরা রেজাল্ট রিজিয়ন যে বাটনটি আছে আমরা ক্লিক করছি, ক্লিক করে ইউনাইটেড স্টেটস যে বাটন আছে আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করে আমরা কনফার্ম করছি। তো আমরা যদি এটুকু করে থাকি, পরে জাস্ট এখানে গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলে এখন আমরা কোথায় আছি? এখন আমরা জাস্ট ইউনাইটেড স্টেটসে আছি। এখন আমরা আর বাংলাদেশে নেই, আমরা ইউনাইটেড স্টেটসে আছি। তো এখন আমরা কি করব? আমরা জাস্ট মনিটর দিয়ে সার্চ করব। মনিটর দিয়ে সার্চ করার পরে আমরা দেখছি অনেকগুলো রেজাল্ট আমাদের এখানে চলে আসছে। তার মানে মনিটর একটি কিওয়ার্ড যেটা অনেকে ইউজ করছে। মনিটর সার্চ দেওয়ার কারণে এগুলো কেন আসছে? কারণ এই সকল ছবিতে বা এই সকল জায়গায় কোন ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে? মনিটর ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। তার মানে মনিটর ওয়ার্ডটি একটি কিওয়ার্ড যেটা মানুষ নর্মালি সার্চ দেয়। তাহলে মনিটর ওয়ার্ড কিওয়ার্ড সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করা যায় আমরা ট্রাই করে দেখি। যেমন আমি এখানে সার্চ দিলাম গেমিং মনিটর, ঠিক আছে? গেমিং মনিটর দিয়ে আমরা সার্চ দিই। গেমিং মনিটর সার্চ দিয়ে দেখলাম আমরা এখানে অনেকগুলো রেজাল্ট পাচ্ছি, নিচেও আমরা অনেকগুলো রেজাল্ট পাচ্ছি। তার মানে গেমিং মনিটরও আমাদের সার্চ রেজাল্টের একটা আছে। তাহলে আমরা গেমিং মনিটরও এখানে লিখে দিলাম। ওকে, তারপরে আমরা আরো কিছু সার্চ দিয়ে দেখি। হ্যাঁ, এলইডি মনিটর আমরা দিয়ে দিই, আপনি যেহেতু আবু বলেছেন আমরা দিয়ে দিই। এলইডি মনিটর দিয়ে আমরা সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি এলইডি মনিটরও আমরা এখানে দেখেছি, তো এলইডি মনিটরও আমরা দিয়ে দিই, সমস্যা নেই। আমরা এখন যেটা দিচ্ছিলাম গেমিং মনিটর দিয়ে, আমরা গেমিং মনিটর আবার যাই। তো গেমিং মনিটর দিয়ে আমরা এটাকে ধরেন বেস্ট গেমিং মনিটর, ঠিক আছে? এটা যদি দেই তাহলে আমরা দেখব এটাও কিন্তু আমাদের এখানে আসছে। তার মানে এটাও কিন্তু আমাদের রেজাল্টে আসছে। এটা আমরা দেই। তারপরে ওকে, আপু একটা দিয়েছে, এটা আমরা ব্যবহার করে দেখি। বাজেট ফ্রেন্ডলি মনিটর, এটাও যেহেতু আসছে এটা আমরা নিয়ে রাখি। বাজেট ফ্রেন্ডলি মনিটর, এটা আমরা নিয়ে রাখি। তো আমরা একটু আগে দিতে যাচ্ছিলাম কোনটা জানি, হ্যাঁ, গেমিং মনিটর। আমরা যদি প্রাইস দেই তখন কিন্তু আমরা এটারও দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা গেমিং মনিটর প্রাইসও রাখি। ইকো ফ্রেন্ডলি মনিটর, ঠিক আছে, এটা আমরা ট্রাই করে দেখি। চিপ মনিটর, ইকো ফ্রেন্ডলি মনিটর, ট্রাই করে দেখি। ইকো ফ্রেন্ডলি মনিটর, ইকো ফ্রেন্ডলি মনিটর আমরা কিন্তু পাইনি। তার মানে এটা কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয় না। তো আমরা তারপর যাই চিপ মনিটর। চিপ মনিটর কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমরা চিপ মনিটরকে কি করি? আমরা এখানে কপি করে নিয়ে রাখি।
আই কন্ট্রাস্ট মনিটর, তাহলে আমরা আই কন্ট্রাস্ট মনিটর দিয়ে দেখি। মনিটর, এটার কিছুটা আর কি আছে, অত ভালো না, তারপরও এটা রেখে দিই। ঠিক আছে, তাহলে কমফোর্ট দেই। কমফোর্টেও কিছু আসছে, দিয়ে দিই, সমস্যা নেই। আমরা নিয়ে রাখি। তারপর আমরা রেখি। ওকে, তাহলে বেস্ট মনিটর দেই। বেস্ট মনিটর দিয়ে আমরা কিছু পাচ্ছি। এর সাথে আমরা একটু অ্যাড করি বেস্ট, বেস্ট বাজেট, বেস্ট বাজেট গেমিং মনিটর দিয়ে আমরা এখানে কিছু রেজাল্ট পাচ্ছি। এটা মনে হয় অত ভালো হয়নি, তাও রেখে দেই। আর এখানে একটু ট্রাই করে দেখি এটা দিয়ে। এটাও যেহেতু পেয়েছি, এটাও নিয়ে রাখি। হাই রেটেড মনিটর, দেখি হাই রেটেড মনিটর আছে নাকি। চলবে হাই রেটেড মনিটর। ইকোনমি বাজেট, ঠিক আছে, আমরা ইকোনমি বাজেট দিয়ে দেখি। ওলেড মনিটর, ইকোনমি বাজেট মনিটর, তাহলে আমরা দেখি ইকোনমি বাজেট মনিটর। এটা দিয়েও আমরা কিছু রেজাল্ট পাচ্ছি। আমরা ইকোনমি বাজেট মনিটর দিয়ে কিছুটা হলেও রেজাল্ট পাচ্ছি আর কি আমরা। তো এটা আমরা নিয়ে রাখি। ওলেড মনিটর, সার্জিক্যাল মনিটর, টাচ মনিটর। তো আমরা লেটেস্ট মনিটর, লেটেস্ট বাজেট মনিটর দিয়ে দেখি। এটাও আমরা দিতে পারি। আমরা আগে দেই যেটা বলেছিলাম, ওলেড সার্জিক্যাল মনিটর দিতে চেয়েছিলাম, সার্জিক্যাল মনিটর দিয়ে দেখি, সার্জিক্যাল মনিটর। এটা যেহেতু স্মল টেল আসার কথা, তাও অত বেশি আসেনি। লেটেস্ট মনিটর, টাচ মনিটর দিয়ে আমাদের কম আসার কথা, তাও দেখি, দিয়ে রাখি। টাচ স্ক্রিন মনিটর, স্টুডেন্ট ফ্রেন্ডলি মনিটর। ওকে, স্টুডেন্ট ফ্রেন্ডলি মনিটর। এটাও আমরা কিছু পাচ্ছি, এটা আমরা নিয়ে রাখি। স্টুডেন্ট বাজেট মনিটরও নিয়ে রাখতে পারি।
না, এটা আমরা স্টুডেন্ট বাজেট মনিটর নাই, এটা আমরা ব্যবহার করতে পারবো না। তো তাহলে আমরা অন্য টাইপের যে মনিটর গুলো আছে সেগুলো আমরা দেখি। বেস্ট বাজেট গেমিং মনিটর প্রাইস, এটা দিয়েও আমরা কিন্তু রেজাল্ট পাচ্ছি, এটাও নিয়ে রাখি আমরা। তারপরে আর কি দিতে পারি? প্রাইস নেয়ার মি, মানে ইউনাইটেড স্টেটস এর কাছাকাছি কি আছে, তো এটা দিয়েও কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি। আর কি কি দেওয়া যায়? যদি আমরা চিন্তা করি, গেমিং মনিটর 4K কিন্তু দিতে পারি। নিউয়েস্ট মনিটরও দেওয়া যায়, সমস্যা নেই। এলইডি মনিটর দেবো, সমস্যা নেই, এলইডি মনিটরও দিচ্ছি। এলইডি মনিটর দেওয়া হয়েছে। আপডেটেড, দেখি আপডেটেড, আপডেটেড তো একা একা হবে না, আপডেটেড মনিটর হবে। হ্যাঁ, আপডেটেড মনিটর দেওয়া যায়। আপডেটেড মনিটর 4K ইনক্লুড করি। বেস্ট সেলিং মনিটর দিয়ে রাখি। বেস্ট সেলিং মনিটর, এটাও মেবি ব্যবহার করা যাবে। দেখতে পাচ্ছি আছে, তার মানে এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা যদি চিন্তা করি আর কি কি দেওয়া যায়, যেমন আমরা কার্ভ মনিটর কিন্তু জানি, ঠিক আছে? কার্ভ মনিটর, তো আমরা এখানে কার্ভ মনিটর যেহেতু আমরা পাচ্ছি, বা এত ফ্ল্যাট মনিটর বলেছে, তো কার্ভ মনিটর যেহেতু দিতে পারছি, তার মানে আলট্রা ওয়াইডও কিন্তু দিতে পারি, ওয়াইড মনিটরও আছে। স্মল স্ক্রিন মনিটর, ঠিক আছে, ওটাও দিচ্ছি। ওয়াইড মনিটর দেই, ঠিক আছে, স্মল স্ক্রিন দিয়ে দেখি, স্মল স্ক্রিন মনিটর। স্মল স্ক্রিন মনিটর আমরা কিন্তু দেখেছি আছে, কিছুটা হলেও আছে, আমরা নিয়ে এটাও নিয়ে রাখি। এটা স্মল টেল হিসাবেই পড়বে। বিগ স্ক্রিন মনিটর, বিগ স্ক্রিন মনিটরও কিন্তু ইউজ করা যায়। ইন্ডাস্ট্রিয়াল মনিটর, এটা মেবি অত ইউজ করার মতো না দেখি, তারপরও আছে আর কি। এটা অত বেটার না আর কি, দেখতেই পাচ্ছি বেশিরভাগ সিআরটি মনিটর গুলো দেখা যাচ্ছে। এগুলা, এটা দেওয়া যায়, রেখে দিলাম। নর্মালি ইউজ হয় না ভার্টিক্যাল এলিমেন্টস, এটা আবার কি জিনিস? তারপরে আমরা যেটা বলছিলাম, আমরা ওয়াইড মনিটর দেই, যেহেতু কোথায় ছিল আমাদের, ওয়াইড মনিটর চাচ্ছিলাম, ওয়াইড মনিটর দেই। যত নিবেন তত ভালো মনিটর। তারপর আলট্রা ওয়াইড নেই, আলট্রা ওয়াইড, আলট্রা ওয়াইড মনিটর। একটা স্ক্রিন মনিটর আমরা তো নিয়েছি মনে হয়, দেখতে হবে। দেখেন আলট্রা ওয়াইড মনিটর দিয়ে আমরা করতে পারি। আবার
গেমিং মনিটর ইন ইউএসএ ডাইরেক্টলি কিন্তু ওভাবেও নিতে পারি। হ্যাঁ, টাচ স্ক্রিন নিচ্ছি, টাচ স্ক্রিন নিচ্ছি। তো আমরা কিন্তু অনেকভাবেই কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। আমরা এইভাবে করে জাস্ট লোকেশন দিয়েও দিতে পারি, ঠিক আছে। তো টাচ স্ক্রিন বলেছে, আমরা টাচ স্ক্রিনও দেখি। টাচ স্ক্রিন মনিটর, টাচ স্ক্রিন মনিটর দিলেও কিন্তু আমরা টাচ স্ক্রিন দেইনি আমি আগে, টাচ স্ক্রিন মনিটর দেওয়া আছে, ঠিক আছে। তো এছাড়াও আমরা আর কি কিভাবে দিতে পারি, স্লিম মনিটর। আরো আমরা এভাবেও দিতে পারি, ধরেন আমরা পোর্টেবল মনিটর স্ট্যান্ডও কিন্তু দিতে পারি। আমরা পোর্টেবল মনিটর প্রায় দেখি। পোর্টেবল মনিটর আমরা যদি সার্চ দেই, আমরা এখানে পোর্টেবল মনিটরও কিন্তু আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি। তো পোর্টেবল মনিটর যেহেতু আছে, পোর্টেবল মনিটরের স্ট্যান্ড আমাদের লাগতে পারে। তো স্ট্যান্ডও কিন্তু আমরা দিলে দেখবো যে এটাও কিন্তু আছে। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কি কি টাইপের মনিটর আমরা পাই। এছাড়াও কিন্তু আমরা আরেক টাইপের মনিটরও কিন্তু পাই, সেটা কি, এক্সটার্নাল মনিটর, ঠিক না? এক্সটার্নাল মনিটরও কিন্তু পাই, এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তার মানে এক্সটার্নাল মনিটর যদি আছে, তাহলে এক্সটার্নাল মনিটর ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে। তো যেহেতু আমরা এই অনেকগুলো, একটা দুটো কিন্তু না, আমাদের কিন্তু নিতে হবে। যখন আমরা খুঁজবো তখন 100 200 কিন্তু খুঁজতে হবে, ঠিক আছে। লেটেস্ট মনিটর আমরা দিয়ে দেখি, লেটেস্ট মনিটর আছে নাকি। লেটেস্ট মনিটর তো থাকার কথা, লেটেস্ট মনিটর। লেটেস্ট মনিটর আমরা নিয়ে রাখি, যদি এটা লং টেল, স্মল টেল আমরা দিয়ে রাখি, যদি আগে না দিয়ে রাখি। তো আমরা অবশ্যই একটি এভারগ্রিন কিওয়ার্ড কিন্তু ব্যবহার করব, ঠিক আছে। এভারগ্রিন কিওয়ার্ড কি? এভারগ্রিন কিওয়ার্ড যেটা অলওয়েজ ব্যবহার করা যায়, ঠিক আছে। যেমন ধরেন, হাউ টু কানেক্ট এক্সটার্নাল এক্সটার্নাল মনিটর টু ডেস্কটপ, এরকম টাইপের কিছু এভারগ্রিন কিওয়ার্ড আমরা কি করব, অ্যাড করব, ঠিক আছে। যাতে আমাদের যে কিওয়ার্ড আছে সেগুলো যাতে বেটার হয়, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এখানে কিছু কিওয়ার্ড আমরা পেয়েছি। আরো কিওয়ার্ড আমরা কিভাবে পেতে পারি? তো এগুলো কিন্তু আমরা অনেকগুলো কিওয়ার্ড পেয়েছি। তো স্যার, আরো যে কিওয়ার্ড আমরা পাবো, আমরা কিভাবে খুঁজতে পারি? যদি কোনো এক্সটেনশন থাকতো তাহলে মেবি সবার জন্য বেটার হতো, তাই না? যদি কোনো এক্সটেনশন থাকতো যেটার মাধ্যমে আমরা এগুলো একটু বেটার পেতে পারতাম, তাহলে মেবি আমাদের জন্য রিসার্চ করতে একটু বেটার হতো। তাহলে কোনো এক্সটেনশন কি আছে স্যার? তো হ্যাঁ, এক্সটেনশন একটা আছে যেটা আমরা ব্যবহার করতে পারি। তো এক্সটেনশনের নাম কি? এক্সটেনশনের নাম হলো কিওয়ার্ড সার্ফারার, ঠিক আছে। কিওয়ার্ড সার্ফারার, আর এটা হলো উবার সাজেস্ট, ঠিক আছে। কিওয়ার্ড সার্ফারার আর এটা হলো উবার সাজেস্ট। আজকে আমরা শুধুমাত্র কিওয়ার্ড সার্ফারার দেখবো, নেক্সট ক্লাসে আমরা উবার সাজেস্টের কাজ দেখবো। তো আজকে আমরা কিওয়ার্ড সার্ফারারের কাজ দেখি, কিভাবে আপনি একটি কিওয়ার্ড সার্ফারার দিয়ে দেখতে পারেন। তো আমরা দুটোই ইনস্টল করে দেখি। আমরা গুগলে যাব, দেখি আমার অলরেডি ইনস্টল করা আছে নাকি। ইনস্টল করা থাকলে এটা আনইনস্টল করবো, নাই। তো আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা যারা মোবাইলে আছে তারা কি করব, আমরা অলরেডি জানি, আমাদের মেসেজ ব্রাউজার দিয়ে কিন্তু আমরা কাজটা করব। ওকে। তো মেসেজ ব্রাউজারে গিয়ে আমরা কি করব,
কিওয়ার্ড সার্ফারার লিখব। কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন লিখলেই কিন্তু কিওয়ার্ড সার্ফারার আসবে। তো কিওয়ার্ড সার্ফারার লেখার পরে এই অ্যাড টু ক্লোম যে আছে, আমরা অ্যাড টু ক্লোম দিব এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। একইভাবে আমরা কি লিখবো, ওভার সাজেস্ট এক্সটেনশন লিখবো, পরে ওভার সাজেস্ট এক্সটেনশন আসবে এবং অ্যাড টু ক্লোম যে বাটন আছে, আমরা অ্যাড টু ক্লোমে ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তাহলে এটাও চলে আসবে। তো আজকে যেহেতু বললাম আমরা ওভার সাজেস্টটা দেখবো না, আমরা এটাকে অফ রাখছি, আজকে শুধুমাত্র কিওয়ার্ড সাফার নিয়ে কাজ করব। তো আমরা কিন্তু বেশিরভাগ কাজ ইউলো ব্রাউজার দিয়ে কাজ করা যাবে না। ইউলো ব্রাউজারটা কি? হ্যাঁ, ইউলো ব্রাউজার দিয়ে, ইউলো ব্রাউজার নাকি ইয়ানডেক্স ব্রাউজারের কথা বলছেন? ইয়ানডেক্স দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, ইয়েলো ব্রাউজার না তো ইয়ানডেক্স ব্রাউজার বলে। তো ইয়ানডেক্স দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। ওকে। তো আমরা কিওয়ার্ড সার্ভার যে আছে, তো আমরা যদি আমি একটু আগে বলেছি যে ইনকগনিটো মোড যে আছে, এটা কিন্তু আমরা মোটামুটি প্রাইভেটলি কাজগুলো করি। তো ইনকগনিটো মোডে এক্সটেনশন চলে না, ঠিক আছে। তো আমাদের এখানে একটি সেটিংস করে দিতে হবে যাতে ex- ই- আমাদের ইনকগনিটো মোডে আমাদের এক্সটেনশন গুলো চলে। বিষয়টি ক্লিয়ার? আমাদের এটি কাজ করে দিতে হবে এখানে যাতে এক্সটেনশন গুলো আমাদের ইনকগনিটো মোডে চলে, মানে এখানে পারমিশন দিয়ে দিতে হয়। মোবাইলের জন্য সেম, যদি আপনি মোবাইলে ইনকগনিটো মোডই চালাতে চান তাহলে আপনার এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে। আপনার ওখানে একটি অপশন আছে যার মাধ্যমে আপনি এক্সটেনশন মেনুতে যেতে পারেন, সেখান দিয়ে আপনি পারমিশনটি দিবেন। না হলে আমি আগেও বলেছি ইনকগনিটো মোড ব্যবহার করার দরকার নেই। ওকে, আপনি নর্মাল মোডেও ইউএসএ ব্রাউজারে যাবেন, ইউএসএ তে গিয়ে কাজ কমপ্লিট করে বা অন্যান্য সার্ভারে গিয়ে কাজ কমপ্লিট করে পরবর্তীতে আবার বাংলাদেশি সার্ভারে ব্যাক করবেন। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা কিভাবে আমাদের এক্সটেনশনটিকে ইনকগনিটো মোড এ পারমিশন দিব সেটি আমরা একটু দেখি। তো আমরা এখানে সবাই ডিটেলস অপশনটি দেখতে পাচ্ছি, তাই না? আমরা মোবাইলেও এই ডিটেলস অপশনটি পেয়ে যাব। তো আমরা ডিটেলস অপশনে ক্লিক করব। আমরা ডিটেলস অপশনে ক্লিক করছি। ডিটেলস অপশনে ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব। তো নিচে যেতে 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 একবারে নিচে একটি অপশন পেয়ে যাব। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি রেড মার্ক রেড করে দিয়েছি। মেবি যারা মোবাইলে আছে দেখতে মনে হয় কঠিন লাগছে, আমি একটু বড় করে দেই। দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যালাউ ইন ইনকগনিটো, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা অন করব। বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? জাস্ট কমেন্টে ওয়াই বা এন লেখেন, তাহলে বুঝতে পারবো সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা জাস্ট ডিটেলসে ক্লিক করব। এক্সটেনশন মেনুতে গিয়ে আমরা জাস্ট ডিটেলসে ক্লিক করে নিচে আসব, ঠিক আছে। এক্সটেনশন মেনুতে গিয়ে জাস্ট ডিটেলসে আসবো, তাহলেই আমাদের অ্যালাউ ইন ইনকগনিটো আমরা দেখতে পারবো। পরে জাস্ট টার্ন অন করে দিব, তাহলে ইনকগনিটো মোডে আমরা যে কোনো এক্সটেনশন ব্যবহার করতে পারছি। তো আমরা কিওয়ার্ড এক্সটেনশনটি ব্যবহার করতে চাই, তো আমরা এটা ব্যবহার করছি। তো আমরা আবারও আমাদের ইনকগনিটো মোডটি অন করছি এবং আমরা কোথায় যাব? গুগলে যাব। আগের মতো গুগলে যাচ্ছি। গুগল থেকে আমরা কি করছি? সেটিংসে যাব। আরো সেটিংস মনে আছে মেবি সবার? নাহিদ ইঞ্জিনিয়ার ভাইয়া, আমি একটু আগেই বলেছি ইনকগনিটো মোড ছাড়াও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ইনকগনিটো মোড যদি আমরা ব্যবহার না করি আমাদের সার্ভারটি বারবার
একবার ইউনাইটেড স্টেটসে আবার গুগলে ব্যাক করতে হবে। ঠিক আছে? যদি আমরা পিসিতে থাকি তাহলে আমরা ইনকগনিটো মোড ব্যবহার করব, আর আমরা যদি মোবাইলে থাকি আমরা যদি বারবার ব্যাক এবং আম, করতে সমস্যা না হয় আমরা নর্মাল মোডেও ব্যবহার করতে পারি। বিষয়টি ক্লিয়ার সবাই? নাইট ভাইয়া মেবি এখন বিষয়টি আবারও ক্লিয়ার হয়েছেন। এই কথাটি আমি একটু আগেও বলেছি, আবারও বললাম। ওকে? তো আমরা এখানে অন্য সেটিংস দিলাম, অন্য সেটিংস থেকে ভাষা ও অঞ্চল যে আছে আমরা চেক করছি। তো এখানে ডিসপ্লে ভাষা আমি কি দিলাম? ডিসপ্লে ভাষা আমি ইংলিশ দিচ্ছি। কনফার্ম করে আমি রিজিয়নটি ইউনাইটেড স্টেটস দিচ্ছি। তো আমি যেটা বললাম, আমরা যদি নর্মালে যাই আমার এটাকে বারবার কি করতে হবে, আর বাংলাদেশে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো এই হ্যাসেলটা না চাইলে আমি ইনকগনিটো মোড নিয়ে নিব। আর আমার যদি মনে হয় যে আমি বারবার একটু চেঞ্জ করতে চাই তাহলে আমার নর্মাল ব্রাউজারেও হবে। ঠিক আছে নাহিদ ভাইয়া? মেবি আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি। তারপরে আমরা এই যে গুগল যে বাটনটি আছে গুগল বাটনে ক্লিক করছি, তাহলে আমরা আবার গুগলে চলে এসেছি। তো এখানে আমরা সে আগের মতো মনিটর ওয়ার্ডটি লিখলাম। মনিটর ওয়ার্ডটি লেখার পরে এখন দেখব নতুন একটি ওয়ার্ড এসেছে, একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। যেমন এখানে নতুন একটি ট্যাব এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা এসেছে। তো এই লেখাটির মানে কি সেটা আমরা আগে বুঝি। যদি আপনি করার পরে এই জায়গায় বাংলাদেশ থাকে তাহলে বাংলাদেশটা চেঞ্জ করে আমরা যে দেশের জন্য খুঁজতে চাই সেটা আমরা চেঞ্জ করে নিব। আমি আবারও বলছি, এটা মাঝে মাঝে অনেকজনের জন্য বাংলাদেশ চয়েস করা থাকে। যদি বাংলাদেশ চয়েস করা থাকে আমরা এই জায়গা থেকে আমরা এটা চেঞ্জ করে নিব। যদি বাংলাদেশ থাকে কি করব, আমরা ইউনাইটেড স্টেটস বা কানাডা যে দেশের জন্য দেখতে চাই আমরা চেঞ্জ করে নিব। ওকে? তো যেহেতু আমার ইউনাইটেড স্টেটস দেওয়া আছে আমি আর চেঞ্জ করার প্রয়োজন পড়েনি। তো এইটা 246,000 যে দেখতে পাচ্ছি এটা কি? 2,46,000 এটা কি? এটা হলো এই মনিটর ওয়ার্ডটি ইউনাইটেড স্টেটসে এই মাসে কয়জন সার্চ দিয়েছে। আমি আবারও বলছি, মনিটর ওয়ার্ডটি এই মাসে কয়জন সার্চ দিয়েছে? 2,46,000 মানুষ সার্চ দিয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারছি এটা কি? এটা হলো মান্থলি সার্চ যেটা আমরা বলে থাকি। তার মানে কি আমরা ক্লিয়ার হয়েছি? এই কিওয়ার্ডের মাধ্যমে, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি। আর কি কি দেখতে পারি? আমরা যদি এটাকে একটু কয়েকটি বেশি নেই আমরা এর সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলো সেটাও দেখতে পারি। দেখেন, মনিটরস যেটা আমরা জানি মনিটরস দিয়েও সার্চ দিয়েছে, আবার যেমন মনিটরিস দিয়েও কিন্তু সার্চ দিয়েছে। আমরা এটা বুঝি মনিটরিস এটা কিন্তু কোনো ওয়ার্ড হয় না। তাহলে মনিটরিস দিয়ে কেন সার্চ দিয়েছে? ভুলও কিন্তু, ভুল কিওয়ার্ডও একটি কিওয়ার্ড। ঠিক আছে? আমরা কিন্তু ভুলও করে থাকি। তো ভুল কিওয়ার্ড দিয়ে যখন অনেক মানুষ সার্চ দেয় এটার সার্চ ডেনসিটি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অনেক মানুষই সার্চ দিয়ে থাকে। তো ভুল কিওয়ার্ড দিয়েও কিন্তু আমরা সার্চ, যদি এটি কিওয়ার্ড দিয়ে ভুল কিওয়ার্ড যদি আমরা চয়েস করে থাকি সেটাও কিন্তু একটি লিজিট কিওয়ার্ডও হতে পারে। ওকে? তো এখানে আমরা কতগুলো কিওয়ার্ড পাচ্ছি দেখতে পাচ্ছি, প্রায় 110টা পেজ আমাকে দিয়েছে। ওকে, এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে পেতে পারি। ওকে? তো আপনি যে কয়টি কিওয়ার্ড আমরা এখান থেকে চয়েস করেছি সবগুলো থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে পাবো। ঠিক আছে? মেবি আমরা এই কিওয়ার্ড সার্ফারার দিয়ে কতগুলো কিওয়ার্ড পেতে পারি মেবি আমাদের ধারণা হয়ে গেছে। তো আর কোনো উপায় আছে স্যার? হ্যাঁ, আরেকটি উপায় আছে, আমি আপনাদের সাথে দেখিয়ে দিই, যেটা আমরা ভবিষ্যতে ক্লাস করব। এখন আমরা ওটার এক্সেস পাবো না কিন্তু ভবিষ্যতে ক্লাস করব।
তখন অ্যাক্সেস পাবো। সেটা হলো গুগলের নিজের একটি টুলস আছে, সেটির নাম হলো গুগলের কিওয়ার্ড প্ল্যানার। যখন গুগলের গুগল অ্যাডস এর ক্লাস আমরা করব, গুগলের অ্যাডস এর ক্লাস আছে আমাদের, তখন গুগলের অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করা যায় সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। তো নর্মালি গুগলের অ্যাডস এর অ্যাকাউন্ট করতে টাকা লাগে, তো সেটা কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিব। তো সেই অ্যাডস অ্যাকাউন্ট যদি আমরা করতে পারি, তাহলে গুগলের এই কিওয়ার্ড প্ল্যানার যে টুলটি আছে সেটি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমি দেখিয়ে দেই গুগলের যে নিজস্ব কিওয়ার্ড প্ল্যানারটি আছে সেটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটা গুগলের নিজের একটি টুল, গুগলের কিওয়ার্ডস প্ল্যানার। আমরা যদি স্টার্ট নাও ক্লিক করি, আমরা গুগল অ্যাডস এ আসলে এখানে টুলস একটি অপশন আছে, পেয়ে যাব। টুলস অপশন দেখতে পাচ্ছি ডান সাইডে। এই জায়গায় আমরা প্ল্যানিং এ যাব। প্ল্যানিং এ গেলে কিওয়ার্ড প্ল্যানার দেখতে পাচ্ছি, কিওয়ার্ড প্ল্যানারে গেলে কিওয়ার্ড প্ল্যানার আমরা দেখতে পারবো। গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে গুগলে যারা যারা সার্চ করে সেই রেজাল্ট গুলো আমাকে দেখিয়ে দিবে। তো এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড যে বাটনটি আছে আমরা ক্লিক করব। তো এখান থেকে ও জিজ্ঞেস করবে যে কোনো 4টি কিওয়ার্ড আমাকে দাও। তো আমরা এখান থেকে যে কোনো 4টি কিওয়ার্ড দেই। আমরা তো কয়েকটা চয়েস করেছি, তো মনিটর দিলাম। পরে আমি এন্টার বাটনে ক্লিক করলাম, তারপরে গেমিং মনিটর দিলাম, এন্টার বাটনে ক্লিক করলাম। পরে ধরেন আর কি দেওয়া যায়, কার্ভ মনিটর দিলাম, এন্টার বাটনে ক্লিক করলাম। আর কি দেওয়া যায়, আল্ট্রা ওয়াইড মনিটর দিলাম। আপনি যত খুশি তত দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো কিছু আমার বিজনেস রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। তারপরে জিজ্ঞেস করেছে কোন দেশের জন্য এই কিওয়ার্ডটি আমি সিলেক্ট করব। তো আমরা ধরেন বাংলাদেশের জন্য না সিলেক্ট করে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস এর জন্য সিলেক্ট করছি, তো ইউনাইটেড স্টেটস আমরা এখানে সিলেক্ট করব। তারপরে সেভ বাটনে ক্লিক করব। যদি আমি কোনো ওয়েবসাইটকে বাদ দিতে চাই, মনে করেন অ্যামাজনকে আমি দারাজকে আমি বাদ দিতে চাই, মানে দারাজের কিওয়ার্ড গুলো আমি নিব না, তাহলে আমার দারাজ ওয়েবসাইটটি এখানে ইনক্লুড করতে হবে। আর ধরেন আমি এই জায়গায় ধরেন অ্যামাজনের ওয়েবসাইট যে আছে, অ্যামাজনের ওয়েবসাইট থেকে সবগুলো ডাটাগুলো দিয়ে আমি শুরু করতে চাই, তাহলে আমার এই অ্যামাজনের ওয়েবসাইটটি এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে ব্যবহার করতে হয়। এরপরে গেট রেজাল্টসে ক্লিক করব। তাহলে ও গুগলের ডাটা থেকে সবগুলো আমাকে দিয়ে দিবে। কয়টি ডাটা পেয়েছে? টোটাল 9,112টি কিওয়ার্ড সে পেয়েছে। তো এইগুলোর মধ্যে কিভাবে বেস্ট কিওয়ার্ড আমরা চোখের নজরে পেতে পারি। তো যদি এমন কিওয়ার্ড আমরা পাই যে কিওয়ার্ডটির মান্থলি সার্চ বেশি, মানে বেশি মানুষ সার্চ দিয়েছে, কিন্তু মানুষ টাকা কম দিয়েছে এবং কম্পিটিশন একটু কম আছে, তার মানে সে কিওয়ার্ডটা কি, সে কিওয়ার্ড কিন্তু বেশি। সে কিওয়ার্ড দিয়ে আপনি যদি একটি আর্টিকেল বানান বা একটি পোস্ট রেডি করেন বা এটি কন্টেন্ট রেডি করেন, সেই কন্টেন্টটি গুগলের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি বেশি। বিষয়টি আমি বুঝতে পেরেছি। যে কিওয়ার্ডের উপরে প্রাইস কম থাকবে এবং কম্পিটিশনও একটু কম থাকবে, এখানে হাই আছে, মনে করেন একটু লো বা মিডিয়াম লেখা আছে, কিন্তু সার্চ রেজাল্ট অনেক বেশি, সেগুলো আপনার ওটা দিয়ে যদি কন্টেন্ট আমরা রেডি করি, আমরা সেই কিওয়ার্ড গুলো দেখা যাবে গুগলের সার্চ রেজাল্টের উপরে ওঠার পসিবিলিটি বেশি থাকে। বিষয়টি আমরা মেবি বুঝতে পারছি। তো এই যে রেজাল্টটি আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের পিসিতেও রাখতে পারি।
তো কিভাবে রাখতে পারি, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো আমরা এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস যদি ক্লিক করি, আমরা সিএসভি বা গুগল শিটে নিতে পারি। সিএসভি তে ক্লিক করলে আমাদের পুরো ডাটাটি এখানে নেওয়া হয়ে যাবে। এটি কিন্তু শুধুমাত্র 1 মাসের জন্য, ডিসেম্বর 2024 থেকে 1 বছরের জন্য, নভেম্বর 2025। ঠিক আছে। কম্পিটিশন কম হতে হবে কেন স্যার? মনে করেন একজন একটা কিওয়ার্ডের উপরে $0.18 খরচ করেছে, আরেকজন ধরেন $1 খরচ করেছে একটি কিওয়ার্ডের জন্য। ঠিক আছে। কার আর্টিকেল আগে দেখাবে? সায়দা আপু, সেখানে আপনি $0 খরচ করেছেন, আপনার পোস্টটি আসার কতটুকু পসিবিলিটি আছে? এটা কিন্তু গুগল অ্যাডস এর রেভিনিউ। বলেন আপু, আপনার পোস্টের জন্য তো আপনি কোনো টাকাই খরচ করেন, তাহলে সেখানে এখানে অনেক মানুষে কি করছে, টাকা পয়সা খরচ করার কারণে কম্পিটিশন কত আসছে, হাই লেখা আছে। তার মানে এই গেমিং মনিটরের উপরে কতজন মানুষ অনেক টাকা পয়সা খরচ করছে। ঠিক আছে। সেখানে আমরা কত টাকা খরচ করছি? 0 টাকা, 0 পয়সা, $0। ঠিক আছে। তো সেটা দিয়ে আমরা জাস্ট অর্গানিকলি আমরা আমাদের পোস্টটি উঠাতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করতে চাই, আমরা যদি সেই জায়গায় আমরা ট্রাই করি হাইতে বিট করে একটি পোস্ট করে উঠানোর, সেটা পসিবিলিটি কতটুকু আপু? ওঠানোর পসিবিলিটি কিন্তু খুবই লো। ঠিক আছে। এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম। ঠিক আছে। এখন একটা দিলেন একটা পোস্ট, সেটা হঠাৎ করে উঠে গেল, সেটা তো আলাদা জিনিস। কিন্তু নর্মালি ওঠার পসিবিলিটি কত? গুগল যদি না চায় সেটা তো আর উঠবে না। আশা করি বুঝতে পারছি আপু। অলওয়েজ দিয়ে দিয়েছি ভুলে। তো আমরা এখানে আমরা রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা তাহলে এই রেজাল্ট গুলো সবই আমরা গুগল শিটে নিতে পারবো। তো আমরা তাহলে ক্লিয়ারলি বুঝে গেলাম। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, এই যে আমরা এই ডাটাগুলো দেখেছি, এই ডাটাগুলো থেকে বেস্ট গুলো, এগুলো কিন্তু বেস্ট না। ঠিক আছে। আপনার হতে পারে আরো 100টার উপরে আপনি জ- জোগাড় করলেন। ঠিক আছে। তো এখান থেকে আপনার কয়টা ইউজ করতে পারবেন? হায়েস্ট 15টা ইউজ করতে পারবেন। ঠিক আছে। আরো কম, মাঝে মাঝে 5টা ইউজ করতে পারবেন। তো এরকম 5টা আপনি কিভাবে বেস্ট খুঁজে পাবেন, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে শিখবো। হ্যাঁ, নাহিদ ভাইয়া বলেন, আপনি কোন বিষয়টি বুঝেননি? আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। ওই গুগল অ্যাডস এ যেটা আপনি দিলেন, ওই জিনিসটা আমি বুঝি নাই, মানে কিভাবে দিলেন? এই যে কিওয়ার্ড আইডিয়াস যেটা লেখা আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এটাই গুগল প্ল্যানারে যে এখানে যেটা আছে, এটা বুঝতে পারি নাই। এখানে জাস্ট আমি 4টি রিলেটেড, যে বিজনেসে বা যে কিওয়ার্ড আমি খুঁজতে চাই, যে কোনো হুম 4টি বা 5টি, যে কয়টি খুশি আপনি কিওয়ার্ড দিবেন, হুম। সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। না, গুগল অ্যাডস এ যখন আমি গেলাম, গুগল অ্যাডস এ যাওয়ার পরে তো আমার কাছে অনেক কিছু চাচ্ছে দেখতেছি আমি আসলে। ওখানে গিয়ে আপনার, আমরা তো গুগল অ্যাডস এর ক্লাস করিনি, আপনার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে? না না না। গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট না থাকলে আপনি ব্যবহার করতে পারবেন না। গুগল অ্যাডস একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, হুম সেটা আমরা কিভাবে করা যায় হুম। সেটা আমরা ক্লাসে দেখবো। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আমার কনফিউশনটা হচ্ছে। ঠিক আছে। ওকে। হুম। এটা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো আমরা এই প্রিমিয়াম অ্যাকাউন্ট কিভাবে করা যায়, এটা আমরা দেখবো আর কি। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের নেক্সট হলো আনাস আনাসুল হক ভাইয়া বলেন। আনাসুল হক ভাইয়া, আপনাকে আপডেট করেছি, বলেন ভাইয়া। আনসার। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার ওই যে একটা আসসালাম। এর আগে কিন্তু এই প্রশ্নটা করছি স্যার, এই যে ওয়েব অ্যাড্রেস এই যে ক্রিয়েট করা, আপনি বলছিলেন যে হ্যাঁ এটা আমার যদিও সিলেবাসে নাই আমি এটা করব। তো এখন যে কাজটা করলেন, এখানে তো ওয়েব অ্যাড্রেসের একটা ফ্যাক্ট আছে, কাজ আছে। ওয়েব অ্যাড্রেস বলতে আপনি, জি। আমরা ওয়েবসাইট ফিউচারে ওয়েবসাইট অ্যাড্রেস আর কি। ফিউচারে জি। আমরা ওয়েবসাইটের কাজ দুই এক
একটা একটা হলেও আমরা একটা ওয়েবসাইট বানাবো, সমস্যা নেই। ঠিক আছে, ফিউচারে আচ্ছা। যখন আমাদের কোর্সের শেষের দিকে একটা হলেও জি। আমি দেখিয়ে দিব কিভাবে করা যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আপনারা যদি চান আমি একটা হোমওয়ার্ক দিব, আর যদি না চাই তাহলে আমরা হোমওয়ার্ক আর দিব না। ঠিক আছে, তো তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো। তো সাইদা আপু বলছেন দেন স্যার, আমি কথা বলতে চাই। শুরু শুরু বা আক্তার আপু কথা বলতে চাই। হ্যাঁ, আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি, বলেন। স্যার আমি যে পরীক্ষা দেই না, এখন কি কোনো সমস্যা হইব? কোনো সমস্যা নেই আপু, জাস্ট আমরা আপনি ফাইনাল পরীক্ষার সময় মানে আসলে কিভাবে দিতে হবে এটা জাস্ট জানলেন না আর কি, এটাই। ঠিক আছে, স্যার এখন দেওয়া এক্সপিরিয়েন্সের। যাচ্ছে না? না, আর দেওয়া যাবে না। ঠিক আছে, জাস্ট এক্সামটির একটা এক্সপিরিয়েন্সের জন্য আমরা মিড টার্ম এক্সামটি দিয়ে থাকি, সেটাই আপনার আর কি দেওয়া হলো না। ঠিক আছে আপু, জি স্যার, বুঝলাম। ওকে। ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই। ফাইনাল এক্সামটি অবশ্যই একটু ট্রাই করবেন দেওয়ার। ঠিক আছে আপু, জি স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আপুকে মিউট করে দিই। আর কোনো জি কোশ্চেন স্যার। আছে আপু? না না না। ওকে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। নেক্সট ক্লাসেও আমাদের এসইওর পরেই ক্লাস হবে। তো অনেক আমাদের কয়জন হোমওয়ার্ক করতে চান বলেন? যদি হোমওয়ার্ক না করতে চান আমি দিব না। ঠিক আছে, এই হোমওয়ার্কটি একটু কষ্টের হোমওয়ার্ক, তাই আমি বেশি ফোর্স করি না। আপনি বলেছেন এক্সামের রেজাল্ট সম্পর্কে বলেছেন ক্লাসে, ওই বিষয়ে তো কথা বলেছেন ক্লাসের শুরুতেই। জি জি, সেটা বলেছি। তো আমরা তাহলে নেক্সট ক্লাসে আমি তাহলে হোমওয়ার্ক দিব। ঠিক আছে, যদি সবাই করতে ইচ্ছুক হন তাহলে হোমওয়ার্ক নেক্সট ক্লাসে আমরা দিব। ঠিক আছে, ও ক্লাসের শুরুতে আমি বলেছি, ক্লাসের শুরুতে আমি এক্সাম সম্পর্কে বলেছি। তাহলে আপনারা যেহেতু হোমওয়ার্ক করতে ইচ্ছুক, তাহলে নেক্সট ক্লাসে আমি হোমওয়ার্ক দিব। ওকে, আজকে তাহলে আপনারা যেটা করবেন, আপনারা নিজেদের পছন্দ মতো কিওয়ার্ড আপনি রেডি করবেন। ঠিক আছে, এটা তো আমি মনিটর দিয়ে করেছি। ঠিক আছে, আপনারা যে কোনো বিষয়ের উপরে কিওয়ার্ড আর কি রেডি করেন। ঠিক আছে, তাহলে আপনারা আরো বেটার করতে পারবেন। ঠিক আছে, পরে আমি কিভাবে দিবেন সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আগে এখান থেকে তো আমরা বেস্ট কিওয়ার্ড এখনো পাইনি, বেস্ট কিওয়ার্ড তো দেওয়ার আমি একটা জায়গা দিব। তো আমরা এখানে বেস্ট কিওয়ার্ডটা এখনো খুঁজে বের করিনি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা বেস্ট কিওয়ার্ডটা যেমন খুঁজে বের করব, ঠিক সেভাবে আমি আপনাদেরও দেখিয়ে দিব। তাহলে সেটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে, এখনই না। আমরা আগে নেক্সট ক্লাসটা করে নিই। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট।